আগস্ট যখন দেখলাম স্বাধীনতার আতুরঘর ৩২ নম্বরে অগ্নিসংযোগ, লুটপাট, ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর এবং সারা দেশব্যাপী স্বাধীনতার স্মৃতিস্তম্ভগুলোকে একে একে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তখনই তার প্রতিবাদে সোচ্চার হলাম। স্বাধীনতা ৭১-এর পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে সোচ্চার হলাম। প্রতিবাদমূলক ভিডিও শুরু করলাম এবং সেই কার্যক্রমও হাতে নিলাম। সেই সাথে সারা দেশব্যাপী যেভাবে ৩২০০ পুলিশকে নির্মমভাবে হত্যা করা হলো, সেই হত্যার বিচারের বিষয়, ইন্ডিমিনিটি করে কারো হত্যার বিচার বন্ধ করা যায় না, সে বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য বিশ্বব্যাপী দেশবাসীর সামনে তুলে ধরলাম। আর তারই কারণে আমাকে ১৮ সালের খালেদা জিয়ার গাড়ি ভাঙচুরের মামলা আমাকে যুবলীগের সক্রিয় নেতা বানিয়ে আমাকে জেলে ভরে দেওয়া হলো। দীর্ঘদিন কারাবন্দী অবস্থায় দেখেছি কিভাবে রাজবন্দীদের সাথে যারা হাজতি এক প্রকারের অতিথি, যে তারা দোষী না নির্দোষ সেটি এখন পর্যন্ত প্রমাণ হয়নি, তাদেরকে আর বর্তমান সময় যে ৫ আগস্টের পরবর্তী সময় অধিকাংশ নির্দোষ ব্যক্তিকে যারা সত্য কথা বলেছে, জয় বাংলা স্লোগান দিয়েছে, এমন লোককেও গ্রেফতার করে হাজতে প্রেরণ করা হয়েছে। ৭১ মুক্তিযুদ্ধের কথা বলা নিষিদ্ধ, জয় বাংলার কথা বলা নিষিদ্ধ, স্বাধীনতার পক্ষে কথা বলা এক প্রকারের নিষিদ্ধ, তথাপি সেই কথাগুলো বলেও তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু হাজতের মধ্যে তাদের সাথে যে নির্মমতা চলছে, তারা তাতে যেমন যদি ৫-৬ মাস কিংবা ১ বছর যারা হাজতে কারাবরণ করবে, পরবর্তীতে যেন ধুকে ধুকে মারা যায়, তার এই অংশ হিসেবে স্লো পয়জনিংয়ের মাধ্যমে খাবারে এবং প্রতিনিয়ত মানসিক টর্চার, মানসিক অত্যাচার, রোগে পড়লে পর সঠিকভাবে তার ট্রিটমেন্ট না করা, এবং এগুলো সমস্ত তদারকি একজন উপদেষ্টা, এই যে মহিলা উপদেষ্টা যাকে পরিবেশ রেজওয়ানা সিদ্দিক, ভিতরে তার জন্য ছোট্ট একটা গাড়িও বানানো হয়েছে, যে ১৫ দিন পর পর কেরানীগঞ্জ, কাশিমপুর ৩ হাজতখানাগুলো ঘুরে ঘুরে সেই স্লো পয়জনিংটা ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়ে তদারকি করাই যেন তার প্রধান কাজ। এটি আমাদের চোখে পড়েছে। আপনারা দেখেছেন যে নুরুল মজিদ সাহেব, বীর মুক্তিযোদ্ধা, সাবেক শিল্পমন্ত্রী, তাকে কিভাবে হত্যা করা হয়েছে। আমি যখন বনফুলে থাকি, আমার পাশেই তো আপনাদের শাপলা বিল্ডিং, রাস্তার এপার ওপার, সেখানেই তো সূর্যমুখী বিল্ডিং, এই যে সাভারের একজন চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান, তো যাই হোক নামটা ভুলে গেছি, তাকে যে বলা হয়েছে তিনি আত্মহত্যা করেছেন, তাকে যে কৌশলে হত্যা করা হয়েছে, সেটা ঘটনা মানে তিনি যে মারা গেছেন তার ঠিক ১০ মিনিট পরেই আমি মেসেজটা পাই, বা আমি সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ওই দিন আমার সাক্ষাৎ ছিল আমার পরিবারের সাথে। সুতরাং আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই। আজকে দেখুন, এই যে আমাদের আলোচিত ইউটিউবার এস এ সাব্বির ভাই যে কথাগুলো বলেছেন, সে কথাগুলো শতভাগ সত্য। এই বিষয়গুলো আমরা মনে করি আওয়ামী লীগ সহ দেশের যারা নিজেদেরকে মানবাধিকার কর্মী, মানবাধিকার সংগঠনের সদস্য হিসেবে বলছেন, আমি আপনাদের কাছে জোরহস্ত অনুরোধ করব, আপনারা কারাগারগুলো পর্যবেক্ষণ করুন, সেখানে মানবতা বলতে কোনো শব্দ পাবেন না, কোনো কিছুই পাবেন না। কিভাবে তাদের খাবারের সাথে স্লো পয়জনিং দেওয়া হচ্ছে এবং তাদের মানসিক অত্যাচার, মানসিক টর্চার কিভাবে করা হচ্ছে। আপনারা জানেন কেরানীগঞ্জ আমাদের ঈদের নামাজটাও পড়তে দেওয়া হয় নাই মাঠে, আমাদের বড় মাঠে পড়তে দেওয়ার কথা ছিল। তৎকালীন সময় যে একজন সুপার ছিলেন, যে মহিলা, তিনি নাকি এখন ডিআইজি হয়েছেন, আমাদের মাঠে ঈদের নামাজটা পর্যন্ত পড়তে দেয় নাই। আমরা তখন বনফুল বিল্ডিং এর সামনে যে ফাঁকা জায়গাটা আছে, সেখানে আমরা নামাজ পড়তে বাধ্য হই, খুব অল্প স্বল্প জায়গা, কিন্তু আমাদের ইচ্ছা ছিল ঈদের নামাজ বড় জামাতের সাথে পড়বো, কিন্তু আমাদের সেই বড় জামাতে সে পড়তে দেওয়া হয় নাই। তথাপি আমি বলবো, আজকে আমাদের জেল হত্যা দিবস। ৭৫-এর পরবর্তী সময়ে তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামান, সৈয়দ নজরুল ইসলাম সহ তাদেরকে ৪ জন বীর সন্তান, জাতীয় নেতা, তাদেরকে জেলের মধ্যে কিভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। আর বর্তমান সময় স্বাধীনতা ঠিক এই যে ৭৫-এর পরবর্তী এই মুহূর্ত থেকে গুলি করে হত্যা না, স্লো পয়জনিং এর মাধ্যমে, মানসিক টর্চারের মাধ্যমে, অসুস্থ হলে ওষুধ না দিয়ে মানবতার জীবনযাপনের মাধ্যমে অত্যাচার করে, নিপীড়ন করে তাদেরকে নির্দয়ভাবে হত্যার কলাকৌশল করছে। যারা এই মুহূর্তে হাজতখানায় মারা যাবে না, তারা যাতে যেমন পরবর্তী সময় ধুকে ধুকে মারা যায়, এবং সেখানে যারা মাথায় কিন্তু ব্রেনে কাজ করে না, মেন্টালি ভাবে একেবারে দুর্বল করে দেওয়া হয়, সেই
সেই দৃশ্যগুলো দেখেছি, এখন পর্যন্ত থেমে নাই জেল হত্যার সেই লোমহর্ষক বর্ণনা। তথাপি আমি আপনাদের কাছে উদ্দেশ্যে একটি কথাই বলবো, বড়সড় আন্দোলনের সাথে সবার আগে চিন্তা করুন, জেল ভেঙে আমার রাজবন্দী ভাইদেরকে ছাড়িয়ে আনবেন নাকি আইনি মাধ্যমে প্রক্রিয়ার মাধ্যমে ছাড়িয়ে আনবেন। কিন্তু অতীব দ্রুত সময়ের মধ্যে হাজতখানা থেকে আমাদের ভাইদেরকে ছাড়িয়ে আনুন। তারা মানবতার জীবনযাপন করছে, তারা ধুকে ধুকে মরছে, তারা অসহায় বরণ করছে, তাদেরকে স্লো পয়জনিং এর মাধ্যমে হত্যার নিম্ন শাখা হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আন্দোলন সংগ্রামের পাশাপাশি কিভাবে জেল থেকে আমার রাজবন্দী ভাইদেরকে ছাড়িয়ে আনবেন তার জন্য বদ্ধপরিকর হন। সেই জন্য নতুন পরিকল্পনা হাতে নিন। জেলের তালা না ভাঙে পর্যন্ত আমার ভাইদেরকে না পর্যন্ত কিন্তু আন্দোলন আপনারা বেগবান করতে পারবেন না। মনে রাখবেন, সারা দেশের জেলখানাগুলোতে 4 লক্ষের অধিক আমার ভাইরা বন্দী অবস্থায় রয়েছে, মানবতার জীবনযাপন করছে। নারীদের উপর, নারী নেত্রীদের উপর নির্মম নির্যাতন অব্যাহত রয়েছে। তথাপি আমি বলবো, তাদেরকে মুক্তির জন্য আপনারা নতুন কোনো প্রক্রিয়া, নতুন কোনো প্ল্যান কি করা যায় সেই বিষয়ে ভেবে দেখুন। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। ওয়াখির জামান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।